আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু রেইনকোট। লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম পরিচয়। জন্ম তারিখ 12 জানুয়ারি 1943 খ্রিস্টাব্দ। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন 12 জানুয়ারি 1943 খ্রিস্টাব্দে। জন্মস্থান গটিয়া, সাঘাটা, গাইবান্ধা। তিনি জন্মগ্রহণ করেন গটিয়া, সাঘাটা, গাইবান্ধা। পিতৃপরিচয়: পিতার নাম বি.এন. ইলিয়াস। পিতার পেশা সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। আমরা দেখতে পাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াসের বাবার পেশা ছিল সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। শিক্ষা জীবন: আখতারুজ্জামান ইলিয়াস মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন ম্যাট্রিক বগুড়া জিলা স্কুল থেকে। আখতারুজ্জামান ইলিয়াস ম্যাট্রিক পরীক্ষা বা মাধ্যমিক সমমান সমাপ্ত করেন বগুড়া জেলা স্কুল থেকে 1958 সালে এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ থেকে 1961 সাল। উচ্চতর শিক্ষা বিএ সম্মান বাংলা 1963, এমএ সম্মান 1964, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে বিএ সম্মান এবং এমএ সম্মান সমাপ্ত করেন। এবার আমরা চলে যাব আখতারুজ্জামান ইলিয়াসের পেশা বা কর্মজীবন সম্পর্কে। আখতারুজ্জামান ইলিয়াস পেশায় একজন প্রভাষক ছিলেন। তিনি করটিয়া সাদাত কলেজ টাঙ্গাইল এবং জগন্নাথ কলেজ ঢাকার প্রভাষক হিসেবে নিযুক্ত ছিলেন। সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ জগন্নাথ কলেজ। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ কলেজে। উপপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা কলেজ। আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন 4 জানুয়ারি 1997 খ্রিস্টাব্দে। আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন 4 জানুয়ারি 1997 খ্রিস্টাব্দে। এবার আমরা আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য সম্পর্কে জানব। আখতারুজ্জামান ইলিয়াসের অন্যতম সাহিত্য সমগ্রর মধ্যে গল্প গ্রন্থের মধ্যে আমরা পাচ্ছি অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল এবং তার উল্লেখযোগ্য উপন্যাস চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। তার জনপ্রিয় দুটি উপন্যাস হলো চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু। এটি বিগত সালের প্রশ্নে এসেছে, বহুবার এসেছে। সংস্কৃতির ভাঙা সেতু কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তারপর দেখো পুরস্কার ও সম্মাননা। হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার 1977, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1983, আলাওল সাহিত্য পুরস্কার 1987, প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার 1996, সাদাত আলী আকন্দ পুরস্কার 1996, কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক ইত্যাদি পুরস্কারে আখতারুজ্জামান ইলিয়াস ভূষিত হন। এবার আমরা রেইনকোট গল্পের উৎস সম্পর্কে আমরা জানবো। রেইনকোট গল্পের উৎস পরিচিতি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটি প্রকাশিত হচ্ছে কত সালে? 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয়। তাহলে আমরা কি পাচ্ছি? রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? রেইনকোট গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্প গ্রন্থের অন্তর্গত। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। এবার আমরা দেখে নিব রেইনকোট গল্পের প্রথম বাক্য কি। রেইনকোট গল্পের প্রথম বাক্য ভোর রাত থেকে বৃষ্টি এবং রেইনকোট গল্পের শেষ বাক্য তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে
যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। আমরা কি পাচ্ছি? রেইনকোট গল্পের শেষ বাক্য, তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এবার আমরা রেইনকোট গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানবো। আমাদের রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হলো মুক্তিযোদ্ধা শালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। তাহলে আমরা রেইনকোট গল্পের বিষয়বস্তু কি পাচ্ছি? মুক্তিযোদ্ধা শালকের রেইনকোট পরিধান করার মাধ্যমে ভীতু প্রকৃতির যে নুরুল হুদা, তার মধ্যে সঞ্চারিত হয় এক ধরনের উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে আমাদের রেইনকোট নামক গল্পে। এবং রেইনকোট গল্পের মূল বাণী বা উপজীব্য বিষয় আমরা যেটা বলি, রেইনকোট গল্পের মূল বাণী হলো মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব। রেইনকোট গল্পের মর্মবাণী আমরা কি পাচ্ছি? মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব। এবার আমরা রেইনকোট গল্পের খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানবো। রেইনকোট গল্পে আমরা কতগুলো তথ্য আমরা পাচ্ছি, যেমন রেইনকোট গল্পে আমরা যানবাহনের উল্লেখ পাচ্ছি, নৌকা, রিক্সা, জিপ ও বাস, এবং মাসের উল্লেখ পাচ্ছি এপ্রিল, জুন এবং জুলাই। ঋতুর উল্লেখ পাচ্ছি বর্ষাকাল, হেমন্তকাল ও শীতকাল। দিকের উল্লেখ পাচ্ছি পূর্ব দিক এবং উত্তর দিক, এবং দেশের উল্লেখ পাচ্ছি পাকিস্তান, রাশিয়া। জেলার উল্লেখ পাচ্ছি রংপুর, দিনাজপুর, এবং রঙের উল্লেখ পাচ্ছি লাল, কালো এবং বেগুনি, এবং বার শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং। এবার আমরা রেইনকোট গল্পের চরিত্র সম্পর্কে জানবো। দেখো আমি কতগুলো চরিত্র বোর্ডে লিখেছি, কতগুলো চরিত্র আমাদের রেইনকোট গল্পে এই চরিত্রগুলো আছে। এই চরিত্রগুলো আমি এখন বিশ্লেষণ করব। আমাদের রেইনকোট গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র হলো নুরুল হুদা। আমাদের রেইনকোট গল্পের মূল চরিত্র হলো নুরুল হুদা। এই নুরুল হুদা কে ছিল? নুরুল হুদা পেশায় একজন লেকচারার ছিল। তিনি কেমিস্ট্রি বিষয়ের প্রফেসর। কেমিস্ট্রি বা রসায়নের প্রফেসর। এবং আমরা কি পাচ্ছি? তার স্ত্রী হলো আসমা, নুরুল হুদার স্ত্রী আসমা, এবং তার শালক মিন্টু। আমরা পাচ্ছি নুরুল হুদা একজন কেমিস্ট্রি বা রসায়নের লেকচারার বা প্রভাষক, যাই বলি, কলেজের টিচার, এবং তার স্ত্রী আসমা, এবং তার শালক পাচ্ছি আমরা মিন্টুকে। এবার পুরো গল্পে, রেইনকোট গল্পে আমরা রেইনকোট নিয়েই এবং নুরুল হুদাকে নিয়েই পুরো গল্পটা আবর্তিত হয়েছে। আমাদের নুরুল হুদা ভীতু প্রকৃতির একজন লোক। ভীতু প্রকৃতির লোক এবং আঁটু ছোট একটা মানুষ, মানে সাইজে ছোট, কিন্তু জ্ঞান বুদ্ধিতে অনেক হতে পারে, এবং তিনি রসায়নের প্রফেসর। তার স্ত্রী আসমা এবং তার শালক মিন্টু। এবার কিভাবে রেইনকোট আমাদের গল্পের নাম হলো এবং কিভাবে ঘটনাটা আবর্তিত হচ্ছে, এটা আমরা চরিত্রগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রথমে দেখো আমি এখানে শুরুতেই লিখেছি পিয়ন ইসহাক। আমাদের গল্পের ইসহাক পিয়ন চরিত্রের। ইসহাক কোথাকার পিয়ন? কলেজের পিয়ন যখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলায়, অর্থাৎ পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকেছে, বা 1971 সালে যে রাজাকার বা পশ্চিম পাকিস্তানি যাই বলি, যারা আমাদের দেশে কবজা করেছিল, ওই কবজা করা দেখে আমাদের এই পিয়ন সাহেব, সেও ভাঙা ভাঙা গলায় উর্দু বলা শুরু করলো, এবং তিনি মনে করেন যে পিয়ন ইসহাক সে পশ্চিম পাকিস্তানি বংশ উদ্ভূত। সে মনে করতে লাগলো সেও পশ্চিম পাকিস্তানি বংশ উদ্ভূত এবং সেও পশ্চিম পাকিস্তানিদের একজন। এবার তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। এই আফাজ আহমেদ
আমরা দেখতে পাচ্ছি যে কলেজের প্রিন্সিপাল নুরুল হুদা যে কলেজের টিচার, সেই কলেজের প্রিন্সিপাল হলো ডক্টর আফাজ আহমেদ। তিনি পশ্চিম পাকিস্তানিদের সাথে খাতের জমিয়ে রাখতেন। তিনি একজন শিক্ষিত হয়েও পূর্ব বাংলা বা নিজের স্বদেশের কথা না ভেবে তিনি পশ্চিম পাকিস্তানিদের কথায় উঠতেন আর বসতেন। তার মানে আমরা ডক্টর আফাজ আহমেদকে নেতিবাচক চরিত্রে দেখতে পাচ্ছি। নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদকে। তার উচিত ছিল দেশের হয়ে কাজ করার, কারণ সে একজন প্রথমত শিক্ষক এবং নিজের দেশের বিরুদ্ধে সে কাজ করছে। তার উচিত ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গ না দিয়ে নিজ দেশের হয়ে কাজ করা, কিন্তু সে সেটা করেনি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আকবর সাজিদ। আকবর সাজিদ নামে একটা চরিত্র, ইনিও হলো আমাদের নুরুল হুদা যে কলেজে শিক্ষকতা করে সেই একই কলেজের শিক্ষক, একই কলেজে উর্দু বিষয়ের শিক্ষক। পশ্চিম পাকিস্তানিরা যখন হামলা করলো এর আগে এই আমাদের আকবর সাজিদের কোনো ছিল না, কারণ উর্দু কে পড়ে? তৎকালীন সময় পূর্ব বাংলায় উর্দু কেউ পড়তো না। যখনই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলায় হামলা করেছে এবং কলেজে পশ্চিম পাকিস্তানিরা গেরা বা আমরা যেটা বলি আড্ডা দিয়েছে বা দখল করে নিয়েছে, ঠিক সেই সময় আমাদের প্রিন্সিপাল আফাজ আহমেদ আকবর সাজিদের প্রশংসায় পঞ্চমুখ, কারণ সে উর্দুর শিক্ষক। আমাদের আকবর সাজিদ উর্দুর শিক্ষক, এই জন্য তার প্রশংসায় পঞ্চমুখ এবং তার থেকে উর্দু শিখতে চায় বা তাকে খাতির করে। আমাদের প্রিন্সিপাল আকবর সাজিদকে খাতির করা, আগে খাতির করতো না, কারণ আগে তার কোনো ভ্যালুই ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছি আরো একটি চরিত্র, আব্দুস সাত্তার মৃধা। আব্দুস সাত্তার মৃধা ইনিও একই কলেজের শিক্ষক। ইনিও নুরুল হুদা যে কলেজে শিক্ষকতা করে ঠিক একই কলেজে আব্দুস সাত্তার মৃধাও শিক্ষকতা করে। কোন বিষয়ের শিক্ষক তিনি? জিওগ্রাফি বা ভূগোলের শিক্ষক। আব্দুস সাত্তার মৃধা ভূগোলের শিক্ষক। আমরা এই চরিত্রটা কি হিসেবে পাচ্ছি? আমরা আব্দুস সাত্তার মৃধা চরিত্র পাচ্ছি যে তার উপর আরোপ করা হয় যে মিসক্রিয়েন্ট, দুষ্কৃতকারীদের সঙ্গে তিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে। এজন্য আব্দুস সাত্তার মৃধা বেঁধে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পশ্চিম পাকিস্তানিরা আব্দুস সাত্তার মৃধার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা পাচ্ছি আব্দুস সাত্তার মৃধা চলে গেল কোথায়? পশ্চিম পাকিস্তানিরা নিয়ে গেল চোখ বেঁধে। এবার আমরা নুরুল হুদা চরিত্রে আসি। নুরুল হুদা যখন, যেহেতু ভীতু প্রকৃতির লোক, সে কলেজ থেকে যখন বাসায় আসে তখন রাস্তায় গাড়ি পাল্টানোর সময় বা রাস্তায় যতটুকু সময় সে আসে ততটুকু সময় সে আতঙ্কের মধ্যে থাকে। কেমন আতঙ্ক? একটু পরে কি হবে, একটু পরে কি হবে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি নুরুল হুদা যখন রাস্তায় ছিল তখন আমরা দেখা পাচ্ছি আমাদের দোকানদার ছেলে চরিত্রের। এই দোকানদার ছেলের সাথে নুরুল হুদার যখন কথোপকথন হয়, সেই কথোপকথনে আমরা জানতে পারি যে দোকানদার বলে, মিরপুরে গতকাল বা গতদিন মিরপুরে 2 নৌকা বোঝায় মিসক্রিয়েন্ট বা বাঙালি যে গেরিলা গোষ্ঠী তারা হামলা করেছে। কোথায়? আমরা পাচ্ছি মিরপুরে 2 নৌকা বোঝায়, 2 নৌকা বোঝায় বাঙালি মুক্তিযোদ্ধা পাকিস্তানিদের উপর হামলা করেছে এবং বলে তাতে অনেকেই আহত হয়েছে, অনেক পশ্চিম পাকিস্তানিরা তাতে আহত হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? মিরপুরে নৌকা বোঝায় বাঙালি গেরিলা এসেছে। কয় নৌকা? 2 নৌকা। এবার এটা আমরা পেলাম। তারপর পাচ্ছি নিস্তালার ভদ্রলোক কি? নুরুল হুদা যে বাসায় থাকে সেই বাসার নিস্তালায় যে ভদ্রলোক থাকে সেই ভদ্রলোকের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ভদ্রলোক জানান যে তার ভাইকে সে আর রাখতে পারেনি কাছে। তার ভাইকে সঙ্গে রাখতে না পেরে ভদ্রলোকের ভাইকে গ্রামে পাঠিয়ে দিয়েছে। ভদ্রলোকের ভাই গ্রামে চলে গেল। কেন গ্রামে পাঠিয়ে দিয়েছে? কারণ ভদ্রলোকের ভাই ছিল তরুণ, টকবকে রক্ত, খুন গরম। সে
পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইতো বা সে একজন মুক্তিযোদ্ধা ছিল। এরূপ অবস্থায় ঢাকায় থাকা বিপজ্জনক। এজন্য নিচতলা যে ভদ্রলোক সে তার ভাইয়ের রক্ষার জন্য তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভদ্রলোকের চ্যাপ্টারও ক্লোজ হয়ে গেল। এবার আমরা পাচ্ছি রাজাকার এবং মিসক্রিয়েন্ট। রাজাকার এবং মিসক্রিয়েন্টে যাওয়ার আগে আমরা আর একটু নুরুল হুদার কাছে আসি। নুরুল হুদার স্ত্রী আমরা পেয়েছি আসমা। আসমা একজন, প্রথমে বলতে পারি আসমা নুরুল হুদার স্ত্রী এবং 2 সন্তানের জননী। আসমা 2 সন্তানের জননী। তার বড় সন্তান বা বড় একটা ছেলে এবং ছোট মেয়ে। বড় ছেলের বয়স 5 বছর এবং ছোট মেয়ের বয়স 2.5 বছর। ছোট মেয়ের বয়স 2.5 বছর। আমরা কি পাচ্ছি? নুরুল হুদার স্ত্রী আসমা, আসমার 2 সন্তান বা আসমা এবং নুরুল হুদার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলে বড় এবং মেয়ে ছোট। ছেলের বয়স 5 বছর এবং মেয়ের বয়স 2.5 বছর। এবং আসমা সবসময় তার স্বামীকে নিয়ে চিন্তিত থাকতেন। আসমা সবসময় তার স্বামী নুরুল হুদাকে নিয়ে চিন্তিত থাকতেন, কারণ দেশের অবস্থা বা দেশের পরিস্থিতি ভালো না। তার স্বামীর কখন কি হয়ে যায়, কারণ সবসময় সে বাইরে বাইরে থাকে। এবং তার যে ভাই মিন্টু, তার ভাই মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। এখানে আমরা পুরো গল্পে মিন্টুর উল্লেখ বা মিন্টুকে নিয়ে বেশি বাড়াবাড়ি পাই না, শুধু এইটুকুই দেখতে পারি যে অফলাইনে বা ফ্ল্যাশব্যাক মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা এবং মিন্টুর একটা রেইনকোট ছিল। ওই রেইনকোটটা আমাদের নুরুল হুদা পরিধান করে। কখন পরিধান করে এটা তোমাদের বলি। আমাদের প্রথমে যে ইসহাক চরিত্রটা দেখেছি, পিয়ন, ইসহাক চরিত্র নুরুল হুদার বাসায় আসলো রাতের বেলায়। ইসহাক চরিত্র বা পিয়ন ইসহাক নুরুল হুদার বাসায় আসলো রাতের বেলায়। রাতের বেলায় তিনি একটা বার্তা নিয়ে আসলো যে আমাদের প্রিন্সিপাল আফাজ আহমেদ তাকে খবর পাঠিয়েছেন। শুধু তাকে নয়, সেই সঙ্গে আব্দুস সাত্তার মৃধাকেও খবর পাঠিয়েছেন। যেহেতু দেরি করা যাবে না, প্রিন্সিপাল স্যার খবর পাঠিয়েছে দেশের অবস্থা ভালো না এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন দ্রুত যেতে হবে, ছাতা নিয়ে গেলে ভিজে যাবে এবং তার হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে। এজন্য আসমা দ্রুত তার ভাই মিন্টুর রেইনকোটটা বের করে দেয়। আসমা তার ভাইয়ের নুরুল হুদাকে দেয় যে ছাতা নিয়ে গেলে সে ভিজে যেতে পারে, তার শ্বাসকষ্টের সমস্যা আছে, এই জন্য রেইনকোটটা নিয়ে যাক। রেইনকোটটা পরিয়ে দিল নুরুল হুদাকে। যখন নুরুল হুদা রেইনকোট পরলো তখন তার ছোট মেয়ে বলছে, বাবাকে মামার মতো লাগছে, বাবাকে মামার মতো লাগছে। তখন নুরুল হুদা চমকে গেল, আমাকে মামার মতো লাগছে, মিন্টুর মতো লাগছে? মিন্টু মুক্তিযোদ্ধা। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের নুরুল হুদাকে নিয়ে গেল আমাদের রাজাকার বাহিনীরা, আটকে রাখলো, তাকেও চোখ বেঁধে। আব্দুস সাত্তার মৃধাকেও যেমন তুলে নিয়ে যাওয়া হলো, নুরুল হুদাকেও তুলে নিয়ে যাওয়া হলো। কেন নিয়ে যাওয়া হলো? তারা সন্দেহ করেছে যে আব্দুস সাত্তার মৃধা এবং নুরুল হুদা তারা বাঙালি যে মুক্তিযোদ্ধা তাদের সহযোগী। সন্দেহ কি? নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সহযোগী। এই সন্দেহে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে বন্দি করা হয়েছে, তাকে একা এক রুমে রাখা হয়েছে। রেখে তাকে সরাসরি খোলামেলা জিজ্ঞেস করা হলো, তুমি কি মুক্তিযোদ্ধাদের সহকারী এবং মুক্তিযোদ্ধারা পরিকল্পনা কি করেছে বা কি করবে তাদের অবস্থান সম্পর্কে আমাদের অবগত করো। কিন্তু নুরুল হুদা কিছুই বলে না। এক পর্যায়ে তার উপর চাবুকের বাড়ি তারা মারে বা তার উপর আঘাত করে। যখন আঘাত করে তখন সে মনে করে যারা মুক্তিযোদ্ধায় অংশ নিয়েছে, যারা বাঙালি, তারা দেশের জন্য কাজ করছে। আমি তাদের যদি সত্য জেনে গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব, আমার ধর্ম। কেননা আমি যদি এখন বলে দেই যে তারা কোথায় আছে, তাহলে তারা ধরা পড়ে যাবে এবং বাংলাদেশের যে স্বাধীনতা বা পূর্ব বাংলা, আমাদের যে দেশমাতৃকা, এটা গঠনের যে প্রয়াস, এটা বিফলে চলে যাবে। এই জন্য সে চোখ বন্ধ করে রাখে বা মুখ বন্ধ করে রাখে।
এক পর্যায়ে মার খেতে খেতে তার কাছে মনে হলো তার রেইনকোটের উপর বৃষ্টি পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ হচ্ছে, তার কোনো ব্যথা অনুভব হচ্ছে না। এখানে নুরুল হুদার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে। দেশপ্রেম জাগ্রত হয়েছে কিভাবে? রেইনকোট পরিধানের মাধ্যমে। তার শালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করার মাধ্যমে তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে এবং সে সত্য জানার পরও সে শিকার যায়নি, কারণ তিনি উপলব্ধি করেছে এটা আমার দায়িত্ব বা এটা রক্ষা করা আমার দায়িত্ব, এবং তার কাছে কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। এবার আমরা পাচ্ছি দেখো মিসক্রিয়েন্ট। এখানে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হলো দুষ্কৃতকারী। পশ্চিম পাকিস্তানি বাহিনীরা বাঙালি যে মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে দুষ্কৃতকারী বা মিসক্রিয়েন্ট বলে উল্লেখ করেছে রেইনকোট গল্পে। এখানে মিসক্রিয়েন্ট বলতে দুষ্কৃতকারী, এই দুষ্কৃতকারী শব্দটা ব্যবহার করা হয়েছে বাঙালি মুক্তিযোদ্ধাদের জন্য বা বাঙালি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে। বাঙালি মুক্তিযোদ্ধা, মিসক্রিয়েন্ট কারা? বাঙালি মুক্তিযোদ্ধা। এবার আমরা রেইনকোট গল্প যখন পড়ি তখন একটি লাইন আমরা পাই যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন। রাশিয়ার জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। জেনারেল উইন্টার এবং মনসুন আমরা জানি যে ইংরেজি দুইটা ঋতুর নাম। উইন্টার অর্থাৎ এবং মনসুন অর্থাৎ বর্ষাকাল। তাহলে এখানে বলা হচ্ছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই লাইনটার অর্থ হলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার করে তখন শীতকাল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার রাশিয়া আক্রমণ করে তখন শীতকাল থাকার কারণে তিনি সফল হননি, বা রাশিয়া যারা উইন্টার শীতকালে তাদের যুদ্ধ যাত্রা বা যুদ্ধবিরতি কি হয় তারা সেখানে অভ্যস্ত, হিটলার যে সেখানে টিকে থাকতে পারেনি। ঠিক তেমনই আমাদের জেনারেল মনসুন অর্থাৎ বর্ষাকাল। বাঙালি কাদামাটির মানুষ, বাঙালি কাদামাটির মধ্যেই বেড়ে উঠেছে, বর্ষাকালে তাদের কিছুই যায় আসে না। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বর্ষায় ভয় পেত বা বর্ষায় কিভাবে হামলা করবে এটা বুঝে উঠতে পারতো না। কিন্তু আমরা তো সেই বাঙালি পশ্চিম পাকিস্তানি, দুঃখিত, আমরা পূর্ব পাকিস্তানি, আমরা ছোটবেলা থেকেই কাদামাটি মেখে বড় হয়ে উঠেছি। এই জন্য বৃষ্টির মধ্যে আমাদের যুদ্ধ করতে কোনো সমস্যা হয় না। এই জন্য গেরিলা হামলা বা বর্ষাকালে বাঙালি মুক্তিযোদ্ধাদের অতর্কিত হামলার পরিমাণটা বেড়ে যায়। এই বর্ষাকালে অতর্কিত হামলার মুখে পশ্চিম পাকিস্তানিরা টিকে থাকতে পারে না। এজন্য বলা হয়েছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। রাশিয়ায় যেমন শীতকালে হিটলার টিকে থাকতে পারেনি, ঠিক তেমনই বাংলাদেশে বর্ষাকালে বাঙালিদের সামনে পশ্চিম পাকিস্তানিরা টিকে থাকতে পারেনি। আর আমাদের নুরুল হুদা শেষ পর্যায়ে দেখা যায় যে নুরুল হুদার উপর অত্যাচার করা হয়। নুরুল হুদার কাছে জিজ্ঞেস করা হয় যে মুক্তিযুদ্ধের অবস্থান কোথায়, তাদের সাথে তার কি সংযোগ আছে এবং বিস্তারিত সে কাকে কাকে চেনে এবং এর জড়িত আছে। কিন্তু রেইনকোট পরিধান নুরুল হুদার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়, এই জন্য সে কিছুই স্বীকার করে না এবং তার উপর যে অত্যাচার করা হয়, তার উপর যে চাবুকের আঘাত করা হয়, সে ব্যথা অনুভূত হয় না। এরই মাধ্যমে আমাদের রেইনকোট গল্পটা শেষ হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম? রেইনকোটের মাধ্যমে শিখলাম যে জাগ্রত হওয়া এবং একজন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে একজন ভীতু মানুষ কিভাবে দেশপ্রেমী হয়ে যায়, দেশের স্বার্থে সে কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করার শেষ পর্যায়ে চলে যায়। এবার আমরা রেইনকোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। শুরুতেই দেখো, কেমিস্ট্রির লেকচারার নুরুল হুদা। নুরুল হুদা পেশায় একজন কেমিস্ট্রির লেকচারার ছিলেন, রসায়ন বিভাগের লেকচারার। রেইনকোট গল্পটি রচিত মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে। রেইনকোট গল্পটি রচিত হয়েছে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে। মিন্টুর রেইনকোট নুরুল হুদার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ে। মিন্টুর রেইনকোট নুরুল হুদার কোন পর্যন্ত ঢাকা পড়ে? গোড়ালি পর্যন্ত।
মাথায় টুপি দিতে ভুলে গেছে কে? নুরুল হুদা। নুরুল হুদার ঘরে ছিটকিনি ছিল কয়টি? 2টি। প্রিন্সিপালের পিয়নের নাম কি? ইসহাক। কলেজের সামনের দেয়াল ঘেঁষে ছিল ইলেকট্রিক ট্রান্সফরমার। প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ। রেইনকোট গল্পের কথক নুরুল হুদা। এরপর দেখো, নুরুল হুদার নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় ইসহাক। নুরুল হুদা ইসহাককে নাস্তার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় ইসহাক। বেবি ট্যাক্সির গর্জন তুলে কে? ইসহাক। জিওগ্রাফির প্রফেসর কে? আব্দুস সাত্তার মৃধা। নুরুল হুদার বইয়ের নাম কি? নুরুল হুদার বইয়ের নাম আসমা। পাকিস্তানের শরীরের কাঁটা কি? শহীদ মিনার। মিন্টু হলো আসমার ভাই। ইন্টারনাল অ্যাফেয়ার গুলো হলো মানুষ মেরে সাফ করে দেওয়া, বাড়িঘর গ্রাম হাটবাজার জ্বালিয়ে দেওয়া। রেইনকোটটা নুরুল হুদার গায়ে জড়িয়ে দেয় কে? আসমা। রোজ টাইমলি কলেজে যায় কে? নুরুল হুদা। রেইনকোটের উপর বৃষ্টি পড়েছে অবিরাম। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম। জুমার নামাজটা নিয়মিত পড়ে কে? নুরুল হুদা। মসজিদের মাইক্রোফোন অকেজো। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে কে? জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। প্রিন্সিপালের চেয়ারে বসে আছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। এই ছিল আমাদের রেইনকোট গল্পের সারসংক্ষেপ, বা সংক্ষেপে যতটুকু আলোচনা করতে পেরেছি আমি চেষ্টা করেছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে আবারও ধন্যবাদ।